where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের আমি তমালী চ্যাটার্জি, চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষিকা, তোমাদের সাথে আজকের ক্লাস 11-এর তাপ ও তাপমাত্রা বিষয়ে একটু আলোচনা করব। তো তাপ ও তাপমাত্রা বিষয়ে আলোচনা করবার আগে একটু পুরনো গল্পতে আমরা ফিরে যাই। কেমন? পুরনো গল্প কীরকম? পুরনো বলতে খুব পুরনো নয়, ধরো তখন বিজ্ঞানীরা অলরেডি বস্তু, শক্তি এইগুলোকে নিয়ে বৈজ্ঞানিক যে চিন্তাভাবনা সেগুলো শুরু করে দিয়েছেন। সেই রকম অবস্থায় তাপ সম্পর্কে কী ধারণা প্রচলিত ছিল? তখন তাপ সম্পর্কে কেমন ধারণা ছিল জানো তো? মনে করা যাক যে একটা গরম জলের বাটি রয়েছে, খুব গরম, কেমন, তার মধ্যে একটা লোহার বল ডোবানো হলো। তো তাহলে পরে কি হবে? লোহার বলটা গরম হয়ে যাবে, কেমন? তো তখন যারা বিজ্ঞানী, তাদের অনেকের কি ধারণা ছিল যে না, এই সময়টাতে আমরা গরম জলের মধ্যে যখন লোহার বলটাকে ডোবাচ্ছি, তখন এই গরম জল থেকে ক্যালোরি নামে এক ধরনের কণা এই বলটার মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর বলটা গরম হয়ে যাচ্ছে। এইটাকে বলা হতো ক্যালোরিক মতবাদ। কিন্তু কিছু বিজ্ঞানীর আবার এটা পছন্দ হলো না। তারা বললেন, কোথায় ঢুকছে? কিছু তো দেখতে পাচ্ছি না, এখান থেকে কোন কণা এখানে ঢুকলো? তো তখন প্রথম দলের বিজ্ঞানীরা বললেন যে না, এই কণাটাকে দেখা যায় না, এটা অদৃশ্য। তো দ্বিতীয় বিজ্ঞানীরা তখন আবার বললেন যে ঠিক আছে, মানলাম যে দেখা যায় না, কিন্তু কণা মাত্রেরই তো ভর আছে, সুতরাং কিছু কণা যদি এই বলের মধ্যে ঢুকে যায় তাহলে এই বলটা ভারী হয়ে যাবে, আর এখান থেকে যেহেতু কিছু কণা বেরিয়ে গেল তাহলে জলটা হালকা হয়ে যাবে। কিন্তু পরীক্ষা করে তো দেখা যাচ্ছে না, সেটাও হচ্ছে না। তো তখন প্রথম দলের বিজ্ঞানীরা আবার বললেন যে না, এটা শুধু দেখা যায় না তা নয়, এটার ভরও নেই। তো এই রকমভাবে বাদানুবাদ চলছে। তো সেই সময় 1798 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রামফোর্ড তিনি বললেন যে এগুলো কিছু কথা নয়, তাপ হলো আসলে কোনো কণা নয়, এটা হলো এক ধরনের শক্তি। পরবর্তীকালে বিজ্ঞানী জুল একদম প্রমাণ করে দিলেন যে তাপ হচ্ছে একটা শক্তি, এবং এই শক্তি থেকে আমরা কার্যশক্তিও পেতে পারি, আবার কার্যশক্তি থেকেও আমরা তাপ শক্তি পেতে পারি। অর্থাৎ তিনি এই যে তাপ যে একটা শক্তি, সেই ধারণাটাকে তিনি কনফার্ম করলেন। ঠিক আছে? তো তাপ সম্পর্কে যখন আলোচনা করব, তখন তাপমাত্রা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতেই হবে। কোনো বস্তুর ধরো তাপমাত্রা বা কোনো বস্তুতে গরম ঠান্ডা, এটাকে আমরা কি করে বুঝি? না, আগে একটুখানি হাত দিয়ে বুঝে, না এটা বেশ গরম লাগছে বা এটা ঠান্ডা লাগছে, এই ধরনের। তো এই যে তাপমাত্রা, এটা আমাদের প্রাথমিক ধারণা হলো স্পর্শের অনুভূতি, তাই তো? কিন্তু স্পর্শের অনুভূতি দিয়ে তাপমাত্রাকে সঠিকভাবে কিন্তু ডিটারমাইন করা সম্ভব নয়। এক তো হচ্ছে খুব গরম জিনিসে আমরা হাত দিতে পারবোই না, 2 নাম্বার হচ্ছে এটা তো খুব আপেক্ষিক ব্যাপার, আমার কাছে গরম লাগছে, কারো কাছে ঠান্ডা লাগছে। তো সুতরাং বিজ্ঞানীরা আবার এটাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন যে কী করে এই তাপমাত্রা, তাপ, এই ব্যাপারগুলোকে একটু বৈজ্ঞানিক দিক থেকে ডিফাইন করা যায়, কি করে একটা ব্যবস্থা তৈরি করা যায়। তো এই রকম আলাপ আলোচনা করতে করতে তারা আসলেন তাপ গতিবিদ্যার 0তম সূত্র। তো 0তম সূত্র ব্যাপারটা কীরকম? তোমরা এতদিন বিভিন্ন সূত্র পড়েছো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, যেমন নিউটনের গতির সূত্র পড়েছো। এই 0তম সূত্র ব্যাপারটা কীরকম? 0তম সূত্র ব্যাপারটা কেন জানো তো? যে এই যে
তাপগতিবিদ্যা যেখানটাতে তাপ থেকে অন্যান্য শক্তি, বিশেষ করে এই কার্যশক্তি, এনার্জি যেগুলো, সেগুলোর কনভার্সন এবং পদার্থের ধর্ম, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়। সেগুলোকে নিয়ে আলোচনা করতে করতে তারা 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, এই সূত্রগুলোকে তোমরা পরে পড়বে, তারা অলরেডি বলে ফেলেছেন। তো তারপরেতে মনে হলো যে আচ্ছা, আমরা তাপ গতিবিদ্যা নিয়ে এত আলোচনা করছি, অথচ তাপের যে প্রাথমিক যে ধারণাটা যেখান থেকে এলো, অর্থাৎ তাপমাত্রা, সেই ব্যাপারটার মধ্যেই তো আমরা গেলাম না, এটা কেমন ব্যাপার হলো? তো তখন তারা কি করলেন, এই তাপমাত্রা সম্পর্কিত একটা সূত্র দিলেন। সেই সূত্রটাকে বলা হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র। তো তাপগতিবিদ্যার 0তম সূত্রে যাওয়ার আগে তোমাদেরকে তাপীয় সাম্য এই কথাটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তাপীয় সাম্য প্রাথমিকভাবে ধারণাটা কীরকম না, তোমরা দুটো বস্তুকে যদি হাত দিয়ে দেখো যে না, দুটোতে একই ধরনের অনুভূতি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দুটোকেই একই রকম গরম মনে হচ্ছে, তখন তোমরা বলবে যে এই দুটোই কিন্তু তাপীয় সাম্যে রয়েছে। আসলে তাপীয় সাম্য হলো দুটো বস্তুর এমন অবস্থা যাতে দুটোরই এমন একটা ধর্ম যার ফলে কি হচ্ছে, একটা থেকে আর একটাতে তাপ যাতায়াত করতে পারছে না, তখন সেই অবস্থাটাকে আমরা বলি দুটো বস্তু তাপীয় সাম্যে রয়েছে। তো তাপীয় সাম্যের ধারণা থেকে তারপরে 0তম সূত্রতে বিজ্ঞানীরা কি বললেন, তারা বললেন যে মনে করা যাক দুটো বস্তু, মনে করা যাক যে দুটো বস্তু, এই দুটো বস্তু রয়েছে, ঠিক আছে, এই দুটো বস্তু, এবং তাহলে এই দুটো বস্তু রয়েছে, কেমন? তো আমি বললাম যে এই দুটো বস্তু, এই বস্তুটা মনে করা যাক এই পেনটা আর একটা বস্তু, কেমন? এই বস্তু এর সাথে তাপীয় সাম্যে রয়েছে, আবার এই বস্তুটাও এর সাথে তাপীয় সাম্যে রয়েছে। তাহলে কি হবে, এই দুটো বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? দুটো বস্তু বা সংস্থা যদি দুজনেই তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকে, তাহলে পরে এরা দুজনে আবার পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে। তো তোমাদের মনে হবে এটা আর এমন কি ব্যাপার, তোমরা তো ম্যাথমেটিক্যালি যদি ভাবো যে A ইকুয়ালস টু যদি B হয়, আবার A ইকুয়ালস টু যদি C হয়, তাহলে পরে B ইকুয়ালস টু C হবে, এটা তো বলবার কি রয়েছে? কিন্তু বলার রয়েছে, সমস্ত ধর্মের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। ধরো আমি ম্যাথমেটিক্যালি বলছি, তো আমি যদি 3টে সরলরেখা এমন ধরি, A B C 3টে সরলরেখা যদি এমন ধরি যে মনে করা যাক A B পারপেন্ডিকুলার, আবার A C পারপেন্ডিকুলার, তো তাহলে পরে কি আমরা বলতে পারি B আর C পারপেন্ডিকুলার? আমরা কিন্তু বলতে পারি না। কেমন? আমি জাস্ট তোমাদেরকে এইরকম দেখো, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা যে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, আবার এ একটা সরলরেখা যে সি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে কিন্তু বি আর সি পরস্পরের পারপেন্ডিকুলার বা পরস্পরের লম্ব নয়। আবার হতেও পারে, মানে এই ক্ষেত্রে যেমন এই সূত্রটা খাটলো না, আবার এমনটা যদি হয় 3টে সরলরেখা পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হতে পারে যে এ সরলরেখাটা বি এর সঙ্গে সমান্তরাল, আবার এই সরলরেখাটা সি এর সাথেও সমান্তরাল, তাহলে বি আর সি সমান্তরাল। তো তাহলে মোট কথা আমরা এই যে 0তম সূত্র, সেখানটাতে আমরা কিন্তু এই তাপীয় সাম্য এবং তাপমাত্রা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি, তাপমাত্রা একটা সংজ্ঞা দিতে পারি যে তাপমাত্রা হলো বস্তুর এমন একটা ধর্ম, যে ধর্মটা যদি দুটো বস্তুর মধ্যে সমান থাকে, তাহলে পরে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে না। কেমন? তোমরা ছোট থেকে কিন্তু পড়েছো যে দুটো বস্তুর তাপমাত্রা যদি সমান হয়, তাহলে পরে তাদের মধ্যে আর তাপের আদান প্রদান থাকে না। তো তাহলে তাপমাত্রার সংজ্ঞা থেকে এরপরে আমরা আসব তাপের সংজ্ঞায়। কেমন? তাহলে পরে তাপমাত্রার আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম। আরও অনেকভাবে আমরা বলতে পারি যে তাপমাত্রা পদার্থের এমন একটি ধর্ম যার সমতা দুটো বস্তুর মধ্যে তাপীয় সাম্য নির্দেশ করে। এখান থেকে আমরা তাপের সংজ্ঞা কী করে পাবো না, যদি দুটো বস্তুর মধ্যে শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি একটা বস্তু থেকে আরেকটা শক্তিতে প্রবাহিত হচ্ছে, তাকেই তাপ শক্তি বলে। আবার আরেকবার রিপিট করছি,
শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য এক বস্তু থেকে আরেক বস্তুতে যে শক্তি প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি তাপ শক্তি ব্যাপারটাই হলো পদার্থের আভ্যন্তরীণ শক্তি যখন প্রবহমান হয়, অর্থাৎ একটা থেকে আরেকটাতে যায়, তখন তাকে আমরা তাপ শক্তি বলছি। আচ্ছা, এখানটাতে একটা কথা আমি বললাম, সেটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য। আমি শুধু এই কথাটাকে লিখছি, পুরো কথাটাকে লিখছি না, শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য। কেন বলা হলো এই কথাটাকে? কারণটা হচ্ছে যে যদি অন্য কোনো ধর্মের পার্থক্য থাকে তাহলে পরে কিন্তু অন্য শক্তিও যেতে পারে। যেমন ধরো দুটো বস্তুর মধ্যে যদি চাপের পার্থক্য থাকে বা সংস্থার মধ্যে যদি চাপের পার্থক্য থাকে তাহলে পরে যান্ত্রিক শক্তিও প্রবাহিত হতে পারে। তাই জন্য তাপ শক্তির সংজ্ঞাতে বলা হচ্ছে যে শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য যখন এক বস্তু থেকে আর এক বস্তুতে শক্তি সঞ্চারিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি তাপ শক্তি। এবং তাপ শক্তির এই সংজ্ঞা থেকে আমরা কিন্তু বেসিক জিনিসটা বুঝে গেলাম যে তাপমাত্রাই হচ্ছে বস্তুর ধর্ম, তাপ নয়। ছোটবেলাতে আরও কিছু জিনিস তোমরা পড়েছিলে, সেগুলোকে একবার মনে করে দেখো যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে না, শুধুমাত্র উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রাতে প্রবাহিত হবে। কোনো বস্তুর মধ্যে যত ইচ্ছা বড়, যতই বেশি তাপ থাকুক না কেন, তার তাপমাত্রা যদি কম হয় তাহলে পরেও কিন্তু তাপের প্রবাহ হবে না। সেই জলতলের সঙ্গে যে জলের পরিমাণের একটা সম্পর্ক ছিল, যে এখান থেকে জল সব সময়, মনে করা যাক এখানটাতে একটা জল দিয়েই আমি আগে তোমাদেরকে বোঝাচ্ছি, যে জল যেমন এখানটাতে কতটা জল রয়েছে আর এখানে কতটা জল রয়েছে তার উপরে নির্ভর করে না, সব সময় উঁচু থেকে নিচুতে জল আসে, তাই না? অর্থাৎ উচ্চ জলতল থেকে নিম্ন জলতলের দিকে যেমন জল প্রবাহিত হয়, সেই রকম উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে। তাহলে এতক্ষণ আমরা তাপ ও তাপমাত্রা এগুলোর ধারণা আমরা পেয়ে গেলাম। তো এখন এগুলোকে মাপবার জন্য কিছু ব্যবস্থা। তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম তোমরা জানো, সেটার নাম হচ্ছে থার্মোমিটার। কেমন? তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারে বিভিন্ন বস্তুর বিভিন্ন ধর্ম ব্যবহার করে কিন্তু তাপমাত্রা আমরা মাপতে পারি। যেমন ধরো উষ্ণতা বাড়লে পরে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে পরে পদার্থের আয়তন বাড়ে, হ্যাঁ, সেই ধর্মের ওপর নির্ভর করে তৈরি করা হচ্ছে পারদ থার্মোমিটার বা অ্যালকোহল থার্মোমিটার, পারদ থার্মোমিটার বা অ্যালকোহল থার্মোমিটার। সেই থার্মোমিটারগুলোতে কি করা হয়? এই থার্মোমিটারগুলোতে কি করা হয় না, যেমন কোনো বস্তুর তাপমাত্রা বাড়ছে তেমনি তাদের আয়তনটাও বাড়ছে। তাহলে আয়তন কতটা বাড়লো সেটাকে দেখে সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যে উষ্ণতা কতটা বেড়েছে। 2 নাম্বার ধরো আরও অনেক কিছু হতে পারে, রোদ থার্মোমিটার। ঠিক আছে, রোদ থার্মোমিটার একটা ব্যবহার করা হয় প্ল্যাটিনাম রোদ থার্মোমিটার। প্ল্যাটিনাম রোদ থার্মোমিটার, প্ল্যাটিনাম রোদ থার্মোমিটারে কি হয় যে এটা একটা ধাতু, তো এই সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ে তাহলে পরে রোদটাও বেড়ে যায়। হ্যাঁ, তাহলে রোদ কতটা বাড়লো সেটাকে দেখে আমরা কিন্তু উষ্ণতাটাকে মাপতে পারি। 3 নাম্বার হতে পারে গ্যাসের ধর্মকে আমরা কাজে লাগাতে পারি। যদি কোনো গ্যাসকে স্থির চাপে রেখে তার উষ্ণতা বাড়ানো হয়, স্থির চাপে রেখে যদি তার উষ্ণতা বাড়ানো হয় তাহলে পরে তার আয়তন বেড়ে যায়। তাহলে কোনো গ্যাসকে স্থির চাপে রেখে তার আয়তন বৃদ্ধি থেকেও আমরা তার উষ্ণতা বৃদ্ধিটাকে মাপতে পারি। তাহলে স্থির চাপে গ্যাস থার্মোমিটার। উল্টো করতে পারি, 4 নাম্বার স্থির আয়তন রাখলাম আমরা। কেমন? স্থির আয়তন রাখলাম, তাহলে পরে কি হবে, উষ্ণতা বাড়ালে পরে তার চাপ বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে করতে পারি। তাছাড়াও আরও বেশ কিছু ধরনের হয়, আমি একটুখানি এগুলোকে মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিয়ে বলছি যে একটা রয়েছে তাপযুগ্ম থার্মোমিটার। তাপযুগ্ম থার্মোমিটার,
তাপযুগ্ম থার্মোমিটার কীরকম জানো তো? তাপযুগ্ম থার্মোমিটার হচ্ছে, এগুলোকে মিটিয়ে দিলাম আমি। তাপযুগ্ম থার্মোমিটারে দুটো ধাতুকে নেওয়া হয়, দুটো আলাদা ধাতুকে। হ্যাঁ, এই দুটো ধাতুর মধ্যে, দুটো প্রান্তের মধ্যে এইভাবে জোড়া দিয়ে, ধরো এ আর বি দুটো ধাতু নেওয়া হয়েছে, এই দুটোকে জোড়া দিয়ে দুটোর মধ্যে আমি উষ্ণতার পার্থক্য সৃষ্টি করলাম। এখন উষ্ণতার পার্থক্য মনে করা যাক এটাকে একদম ঠান্ডা করে রাখলাম আর এটার উষ্ণতা আমি বাড়াতে শুরু করলাম। তো এখন কি হবে, যে যেমন যেমন উষ্ণতা বাড়বে তেমনি তেমনি এই যে তাপযুগ্মটা যেটা রয়েছে, এই দুটো ধাতুর যে যুগ্ম রয়েছে তার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হতে থাকবে। তাহলে সেই তড়িৎ প্রবাহ মাত্রা মেপেও কিন্তু আমরা উষ্ণতার পার্থক্য মাপতে পারি। তারপরে রয়েছে পাইরোমিটার। পাইরোমিটারে কি করা হয়, একটা ফিলামেন্ট খুব গরম হলে পরে সেটা থেকে আলো বেরোয় আর কি, বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেরোয়। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে একটা ব্যাকগ্রাউন্ডে, যে ওভেনটার, যে ফার্নেসের আমরা তাপমাত্রা মাপবো তার সেটার ব্যাকগ্রাউন্ডে যদি ফিলামেন্টটাকে রাখা হয় তাহলে পরে সেই পদ্ধতিতেও কিন্তু আমরা মাপতে পারি। পাইরোমিটার দিয়ে সাধারণত অনেকটা উচ্চ উষ্ণতা মাপা হয়। আমরা যে সাধারণভাবে ব্যবহার করি পারদ থার্মোমিটার, এগুলোতে ম্যাক্সিমাম 300 ডিগ্রি মতো, তারপর রেজিস্টার থার্মোমিটারে 1200 ডিগ্রি মতো মাপা যায়। কিন্তু এই পাইরোমিটার দিয়ে কিন্তু আমরা প্রচুর কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপতে পারি। কেমন? তো তাহলে পরে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার দেখলাম, যে কোনটা সাহায্যে, পাইরোমিটারের সাহায্যে তো কয়েক হাজার ডিগ্রি বললাম, ওটাতে 1200 ডিগ্রি পর্যন্ত মাপা যায়। এবারে থার্মোমিটার তো তৈরি হলো, কিন্তু সেটাতে আমাদেরকে রিডিংটা তো নিতে হবে, তাই না? তো রিডিং নেওয়ার জন্য তোমরা জানো যে স্কেলের দরকার আছে। তো থার্মোমিটারের স্কেল তৈরি করাটা কীরকম হয়, স্কেলের ধারণাটা রয়েছে তো? তোমরা যে একদম ছোট থেকে যে দৈর্ঘ্য মাপো সেখানটাতেও দেখবে যে স্কেলের একদিকটাতে ইঞ্চিতে দাগ কাটা থাকে, একদিকে সেন্টিমিটার মিলিমিটারে দাগ কাটা থাকে। তাহলে এটা একটা পদ্ধতি, সেন্টিমিটারের একটা পদ্ধতি, ইঞ্চির একটা পদ্ধতি। তো ঠিক সেই রকম তাপমাত্রা মাপার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি রয়েছে? খুব বেশি প্রচলিত একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। কেমন? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে পরম স্কেল। এটা তো মানে বিজ্ঞানী মহলে পরম স্কেলটাই সব থেকে বেশি ব্যবহার হয়। একটা হতে পারে রেমার স্কেল। তাছাড়াও কিন্তু অনেক ধরনের স্কেল রয়েছে, তবে সব থেকে বেশি ওই যে বললাম বিজ্ঞানী মহলে পরম স্কেল, আর আমরা সাধারণত সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলটাতেই ব্যবহার করি। তো এই যে স্কেলগুলো, এই স্কেলগুলোতে দাগ কাটার জন্য আমরা কোনটাকে 0 ডিগ্রি বলবো, কোনটাকে 5 ডিগ্রি বলবো, সেটাকে বলবার জন্য কিছু পদ্ধতি দরকার। তো কতগুলো আমরা স্থিরাঙ্ক ঠিক করি। স্থিরাঙ্ক কীরকম না, স্থিরাঙ্ক হচ্ছে নির্দিষ্ট কিছু তাপমাত্রা যার সাপেক্ষে আমরা অন্যান্য দাগগুলোকে কাটবো। হ্যাঁ, একটা প্রমাণ তাপমাত্রা, সেগুলো হচ্ছে স্থিরাঙ্ক। তো সাধারণত নিম্ন স্থিরাঙ্ক হিসাবে কোনটাকে ঠিক করা হয় না, গলন্ত বরফের তাপমাত্রা, সেটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ স্থিরাঙ্ক কাকে বলা হয়, যে তাপমাত্রায় ওই বিশুদ্ধ জল বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো একটা থার্মোমিটার নিয়ে, কতগুলো আমি থার্মোমিটার নিলাম, একসঙ্গে তৈরি করলাম, তৈরি করে নিয়ে এইভাবে তাদেরকে আমি গলন্ত বরফের মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে আমি বিভিন্ন পদ্ধতিতে মনে করা যাক দাগ কাটছি। এটাকে আমি সেলসিয়াস স্কেলে দাগ কাটবো। তাহলে পরে এই যে নিম্ন স্থিরাঙ্ক, এটাকে আমি বলবো 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে এইটার মান হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কেমন? আর পরম স্কেলেতে এটা হচ্ছে 273 কেলভিন বলা হয় বা অ্যাবসোলিউট বলা হয়। এইভাবে দাগ কাটা হয়, এখানটাতে ডিগ্রি ব্যবহার করা হয় না। একইভাবে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা যেটা, সেটাতে কি ব্যবহার করা হয়, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ ওই বিশুদ্ধ জল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন সেই তাপমাত্রাকে বলবো 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে এটাকে বলবো 212 ডিগ্রি ফারেনহাইট। আর
অ্যাবসোলিউট স্কেলে এটা হয়ে যাচ্ছে 373 কেলভিন বা অ্যাবসোলিউট। বুঝতেই পারা যাচ্ছে 0 থেকে 100 মানে এটাকে 100 ভাগে ভাগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর। এখানটাতে করা হচ্ছে 180 ভাগে ভাগ করা হচ্ছে, এটাকেও 100 ভাগে ভাগ করা হচ্ছে। এই যে গ্যাপটা, এটা হলো প্রাথমিক অন্তর। এখন কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটা সেলসিয়াস স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত, অ্যাবসোলিউট স্কেলে কত, এইটাকে যে তুলনাটাকে করা, সেটাকে করবার জন্য মনে করা যাক কোনো একটা তাপমাত্রা এখানটাতে সেলসিয়াস স্কেলে তার মান আমি বললাম এক্সসি, আর ফারেনহাইট স্কেলে সেটার মান এক্স এফ। আমি এটার মধ্যে আর যাচ্ছি না, কারণ এই অ্যাবসোলিউট স্কেল আর সেলসিয়াস স্কেলটা আসলে একই রকম, একদম একই গ্যাপ। 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাবসোলিউট বা 1 কেলভিন একই মাপ হচ্ছে। তো সেখানটাতে কি করব আমরা, যে এই দুটোর মধ্যে তুলনা, অর্থাৎ নাম আমরা যাই দিই না কেন, আসলে এই যে পার্থক্য সেটা তো এই স্কেলেতেও যায়, এই স্কেলেতেও তাই। আচ্ছা, আমি আর একটা আননোন স্কেল নিয়ে নিচ্ছি। কেন নিয়ে নিচ্ছি? কারণ তোমাদের না কতগুলো অঙ্ক করতে হবে, সেই অঙ্কগুলোতে এই ফর্মুলাটা তোমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ আমি একটা আননোন, অজানা একটা স্কেল নিলাম, যেটা নিম্ন স্থিরাঙ্ক নাম দিলাম এল, ঊর্ধ্ব স্থিরাঙ্কের নাম দিলাম ইউ, আর অজানা একটা তাপমাত্রা সেটার নাম দিলাম এক্স ইউ। তাহলে এখানে কি হবে, এক্স সি মাইনাস 0 বাই এই যে ডিফারেন্সটা 100 মাইনাস 0 ইকুয়ালস টু এক্স এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 ইকুয়ালস টু এক্স ইউ মাইনাস এল বাই ইউ মাইনাস এল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। আমি তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে হয়তো অঙ্ক করিয়ে উঠতে পারবো না, কিন্তু এই যে ফর্মুলাটা, এটার সাহায্যে তোমাদের কিন্তু খুব ছোটোখাটো কিছু অঙ্ক করতে হবে। তো এখান থেকে তোমরা যে ফর্মুলাটার সঙ্গে পরিচিত সেটাকে এবারে লিখি। এক্স সিটাকে সাধারণত লেখা হয় সি, তাহলে সি মাইনাস 0 হয়ে যাচ্ছে সি বাই 100 ইকুয়ালস টু এক্স এফটাকে লেখা হয় এফ মাইনাস 32 বাই 180 ইকুয়ালস টু, এটা হচ্ছে আননোন এক্স মাইনাস এল বাই ইউ মাইনাস এল। তাহলে এটা হলো বিভিন্ন ধরনের তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। কেমন? তাহলে তাপমাত্রার বিভিন্ন স্কেল, তাপমাত্রা মাপার যন্ত্র, এগুলোকে আমরা পেয়ে গেলাম। তাপ মাপার যন্ত্রের মধ্যে খুব বেশি যাব না। তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, এবং ক্যালোরিমিটারের কতটা তাপ দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে সেটাকেই মাপা হয়। কোনো বস্তু কখনোই শুধুমাত্র তাপটাকে মাপা যায় না, কতটা তাপ দিচ্ছে বা নিচ্ছে সেটাকেই মাপা হয়। তো সেই ক্যালোরিমিটারও কিন্তু তাপমাত্রা মেপে তার সাহায্যে তাপের আদান প্রদানটা মাপা হয়। কেমন? তাহলে তাপমাত্রা সম্পর্কে আমাদের আলোচনা হলো। এখন আমরা তাপের প্রভাবে পদার্থের যে পরিবর্তনগুলো হয় তার মধ্যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ। কেমন? মনে করা যাক কোনো একটা ধাতুর দণ্ড রয়েছে, এবার এটাকে যদি আমি গরম করি তখন কি হবে, এটার আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ সব কিছুই কিন্তু পাল্টাবে। হ্যাঁ, তো এই যে কোনো পদার্থের, আমি প্রথমত ধাতব পদার্থ নিয়ে আলোচনাটাকে করছি। কোন একটা ধাতব পদার্থকে গরম করলে পরে তার দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটা কার কার উপরে ডিপেন্ড করে। মনে করা যাক কোনো পদার্থের T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে L1। এবার আমি গরম করলাম সেটাকে, উষ্ণতা হলো T2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সিটাকে আমি মিটিয়ে দিই, শুধু T1 ডিগ্রি এবং T2 ডিগ্রি আমি দিলাম। তখন পার্থক্য কত হলো, তার দৈর্ঘ্য কত হলো, L2। তাহলে তার এই যে পদার্থটার, এটার দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো না, L2 মাইনাস L1।
এই যে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কার কার উপরে ডিপেন্ড করে? 1 নাম্বার হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের উপরে নির্ভর করবে। অর্থাৎ আমি এইটুকু একটা দণ্ড নিয়েছি, সেটা যতটা বাড়বে, আর আমি যদি অনেক বড় একটা দণ্ড নিই, একটা যদি রড নিই, সেটা নিশ্চয়ই আরও বেশি বাড়বে। সুতরাং প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে, দৈর্ঘ্যের পরিবর্তনও তত বেশি হবে। আর কার উপর নির্ভর করবে? অবশ্যই উষ্ণতার পার্থক্যের উপরে নির্ভর করবে। আমি যত বেশি গরম করব, তত তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে। আর কার উপর নির্ভর করবে? না, পদার্থটা নিজের ধর্মের উপরেই ডিপেন্ড করবে। এক একটা পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন এক এক রকম হবে। লোহার একরকম হবে, তামার একরকম হবে, পেতলের একরকম হবে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। তো তাহলে পরে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? না, L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? তোমরা জানো যে এই প্রপোর্শনালিটি সমানুপাতের সূত্র অনুযায়ী এই দুটোর সঙ্গেই যেহেতু সমানুপাতে রয়েছে, তাহলে দুটোকে একসঙ্গে করলে পরে এদের গুণফলের সঙ্গে সমানুপাতে থাকবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। আলফাটা কি? আলফাটা হলো সমানুপাত ধ্রুবক। সেই সমানুপাত ধ্রুবকের মানটা কত হচ্ছে? আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই আলফা, এই যে সমানুপাত ধ্রুবক, এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমি কি দেব? এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা পরিবর্তন। তো দেখো, আলফা ইকুয়ালস টু আমরা পেলাম দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা পরিবর্তন। তো এখান থেকে আমরা আলফার সংজ্ঞাটা কিভাবে দেব? যদি প্রাথমিক দৈর্ঘ্যটাকে আমরা 1 ধরি, অর্থাৎ একক প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতার পরিবর্তনটাকেও যদি আমরা 1 ধরি, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন, তাহলে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্যের পরিবর্তন। অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রির পরিবর্তন করা হয়, তাহলে তার দৈর্ঘ্যের যা পরিবর্তন হয় তাকেই বলা হবে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। কেমন? আরেকবার রিপিট করছি, একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রির পরিবর্তন করা হলে পরে তার দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকেই বলা হবে পদার্থটির রৈখিক প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এই ফর্মুলাটা থেকে আমি আর একটা ভালো জিনিস পাবো, সেটা হচ্ছে, আচ্ছা আমি এবারে কি করছি যে T2 মাইনাস T1 ইকুয়ালস টু, আমি T ধরে নিচ্ছি, T2 মাইনাস T1 ইকুয়ালস টু T, উষ্ণতার পরিবর্তন। তাহলে আলফা ইকুয়ালস টু আমি পেলাম L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি। তাহলে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা L1 টি, বজ্রগুণন করলাম। কেমন? তাহলে L2 ইকুয়ালস টু L1 প্লাস L1 আলফা টি ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এই যে সম্পর্কটা, এটা আমাদের বারবার কাজে লাগবে। হ্যাঁ, সম্পর্কটাকে আবার লিখে নিচ্ছি আমি।
L2 equals to L1 into 1 plus alpha t। আলফাটা কি? আলফা সমান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এইভাবে এই যে দৈর্ঘ্য প্রসারণটা পেলাম, এটা আমরা কখন বলতে পারছি না, যখন কোনো পদার্থ আমি নিচ্ছি যেটা মোটামুটি ধরো সরু একটা তারের আকারে রয়েছে বা এই ধরনের একটা রডের আকারে রয়েছে, তখন তার যদি আমি উষ্ণতা পরিবর্তন করি তখন সব থেকে বেশি যেটা ভিজিবল হয়, অর্থাৎ যেটাকে সব থেকে বেশি চোখে পড়ছে, সেটা হচ্ছে তার দৈর্ঘ্যের পরিবর্তন। সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা খুব ভাইটাল। এখন কোনো পদার্থ যদি একটা পাতের আকারে হয়, কেমন একটা সরু পাতের আকারে হয়, তো সেক্ষেত্রে কি হবে, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্যও পাল্টাবে, আবার প্রস্থও পাল্টাবে, অর্থাৎ তার ক্ষেত্রফলও পাল্টাবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পেয়ে যাব ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে ডিনোট করা হয়। কেমন, এখানটাতে যেমন আলফা বললাম, এখানটাতে হচ্ছে বিটা। একইভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো না, যদি T1 ডিগ্রিতে ক্ষেত্রফল হয় S1, T2 ডিগ্রিতে ক্ষেত্রফল হয় S2, তাহলে পরে এই যে আমি যখনই উষ্ণতার পার্থক্য করলাম সেটা কার কার উপরে ডিপেন্ড করবে, S2 মাইনাস S1 ইকুয়ালস টু বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1, একদম আগের মতো। অর্থাৎ ক্ষেত্রফলের যা পরিবর্তন সেটা কার কার উপরে নির্ভর করছে না, প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করছে, এবং বিটা হলো সমানুপাত ধ্রুবক, যেটাকে আমরা বলছি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বিটা ইকুয়ালস টু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেখান থেকে আমরা বিটার সংজ্ঞা কি পাচ্ছি, ম্যাথমেটিক্যালি আগে দেখে নিই। বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এটা ম্যাথমেটিক্যাল অঙ্ক, যদিও একটু বাজে লাগে হয়তো, কিন্তু ম্যাথমেটিক্স হচ্ছে ফিজিক্সের বেস। সুতরাং এই যে ম্যাথমেটিক্সটাকে, এটা বুঝলে পরেই সংজ্ঞাটাকে আর তোমাদের কোনো রকম মুখস্থ করার কোনো ব্যাপার থাকছে না। কেমন না, এই যে বিটার আমরা যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা পেয়ে গেলাম, এখান থেকে আবার দেখো S1 যদি 1 একক ধরি এবং T2 মাইনাস T1টাকেও যদি আমরা 1 একক ধরি, তাহলে পরে বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1, S2 মাইনাস S1। অর্থাৎ আমরা যদি এমন একটা পাত নিই যার ক্ষেত্রফল 1 একক এবং তার উষ্ণতা যদি আমরা 1 একক বৃদ্ধি করি, তাহলে পরে তার ক্ষেত্রফলের যে পরিবর্তন হচ্ছে তাকেই বলা হবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। একক ক্ষেত্রফলের কোনো পাতের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে সেই পাতটির ক্ষেত্রফলের যে পরিবর্তন হয় তাকেই বলা হবে পাতটির ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আগের মতনই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেলাম, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক পেলাম। এবারে এতক্ষণ তো দৈর্ঘ্য পেলাম, ক্ষেত্রফল পেলাম, কিন্তু বাস্তবে আমরা যে ধরনের বস্তুগুলোকে ধরি, যেমন ধরো এটা একটা বস্তু, এর দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, অর্থাৎ এর একটা আয়তন রয়েছে। সুতরাং যদি এই ধরনের কোনো ধাতুর পিণ্ডকে, কোনো একটা ধাতুকে আমরা যদি গরম করি, তাহলে তার দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে, প্রস্থেরও পরিবর্তন হবে এবং তার সঙ্গে সঙ্গে তার আয়তনেরও পরিবর্তন হবে। তা আয়তনের পরিবর্তন হলে পরে একদম আগের মতো আমরা করে দিই যে আয়তনের পরিবর্তনটা যেটা, সেটাও কার কার উপর নির্ভর করবে না, তার প্রাথমিক আয়তনের উপর ডিপেন্ড করবে। T1 উষ্ণতায় আয়তন V1, T2 উষ্ণতায়
আয়তন V2 হলে পরে V2 মাইনাস V1 নির্ভর করবে এক হচ্ছে V1 এর ওপরে, অর্থাৎ তার প্রাথমিক আয়তনের ওপরে নির্ভর করবে। 2 নাম্বার হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপরে নির্ভর করবে। সুতরাং এক্ষেত্রে আমরা কি বলতে পারি না V2 মাইনাস V1 ইকুয়ালস টু গামা। গামাটা সমানুপাত ধ্রুবক, যেটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। কেমন? গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। আয়তনের পরিবর্তন সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণ প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পরিবর্তন। তাহলে একইভাবে আমরা গামার সংজ্ঞাতে চলে আসছি। গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে চলে আসছি। আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে গামা কাকে বলবো? আগের মতো চলে এসো। একই, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, তেমনি আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতেও আগের মতন V1টাকে 1 ধরলাম, T2 মাইনাস T1টাকে 1 ধরলাম। অর্থাৎ এমন একটা বস্তু যার একক আয়তন নিয়েছি এবং তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে পরে তার আয়তন যতটা বৃদ্ধি পাবে তাকেই আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। একক আয়তন কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার আয়তনের যে পরিবর্তন হয় তাকে বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামা ইকুয়ালস টু আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আমরা পেয়ে গেলাম। এখন এদের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব, আমরা বার করছি। কি করে বার করব? মনে করা যাক যে আমি একটা বর্গাকার পাত নিয়েছি, এইরকম একটা বর্গাকার পাত নিয়েছি, ঠিক আছে? বর্গাকার পাত, তার এক একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম L1, কেমন? এই বাহুটার দৈর্ঘ্য L1, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য L1। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? S1 সমান L1 স্কোয়ার, ঠিক আছে? এবার আমি উষ্ণতা পরিবর্তন করলাম, কত ডিগ্রি বাড়ালাম? না, আমি T ডিগ্রি বাড়ালাম। তাহলে T ডিগ্রি বাড়ালে পরে এদিকটাতে দৈর্ঘ্য বাড়লো, এই দিকটাতে প্রস্থটা বাড়লো, তার ফলে কি হয়ে গেল? এখন তার আকৃতিটা এরকম হয়ে গেল। হ্যাঁ, পরিবর্তন হয়ে কি হয়ে গেল? এটা L2, এখন দৈর্ঘ্য হয়ে গেল L2। তো এটা যখন L2 হলো তখন ক্ষেত্রফলও পাল্টাবে, তখন S2 সমান L2 স্কোয়ার হলো। হ্যাঁ, এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। প্রাথমিক দৈর্ঘ্য L1, প্রাথমিক ক্ষেত্রফল L1 স্কোয়ার, যেহেতু বর্গাকার নিয়েছি। অন্তিম দৈর্ঘ্য L2, অন্তিম ক্ষেত্রফল L2 স্কোয়ার। এখন আমরা আগের যে সম্পর্ক সেখান থেকে আমরা কিন্তু পেয়েছি, এই তিনটে সম্পর্ককেই আগে পাশে লিখে রাখা ভালো। সেটা হচ্ছে L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, তোমাদের করিয়েছি। S2 ইকুয়ালস টু S1 1 প্লাস বিটা টি। তো এই সম্পর্কটাকে আমি কাজে লাগাচ্ছি। S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি হলো। S2 মানে কত?
L2 তার স্কোয়ার সমান S1 মানে কত, L1 তার স্কোয়ার ইন্টু 1 প্লাস বিটা টি। L2 মানে কত, L1 ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে L2 স্কোয়ারের জায়গাতে আমি লিখতে পারি L1 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার। ডান দিকেরটা যেমন আছে তেমন রেখে দিলাম, কেমন, 1 প্লাস L1 স্কোয়ার ইন্টু 1 প্লাস বিটা টি। ঠিক আছে এই পর্যন্ত। এখন দেখো এদিকেও L1 স্কোয়ার এদিকেও L1 স্কোয়ার গুণের দিক ফর্মে রয়েছে, কেটে দিচ্ছি, কেমন। কেটে দেওয়ার পরে কি হয়ে যাবে, আমি এই ছবিটাকেই মিটিয়ে দিই। কেটে দেওয়ার ফলে কি হয়ে যাবে না, 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার সমান 1 প্লাস বিটা টি। আচ্ছা 1 প্লাস আলফা টি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, সেই অনুযায়ী ভাঙাচ্ছি। 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস বিটা টি। দুদিকে 1 রয়েছে, এই 1 আর এই 1 মিটিয়ে দিলাম, অত বেশি লিখছি না, এটাকে মিটিয়ে দিলাম, দুদিককার 1। এই যে আলফা স্কোয়ার টি স্কোয়ার আমরা পেয়েছি, আলফার মান কিন্তু খুব ছোট। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এদের মানগুলো হচ্ছে প্রায় ধরো 10⁻⁶ এই ধরনের রেঞ্জে হয়। তো তাহলে পরে আলফা তার আবার স্কোয়ার, তাহলে এটার মানটা খুবই ছোট হচ্ছে, তাই জন্য এইটাকে আমরা নেগলেক্ট করছি, প্রায় শূন্য ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে যাব সেক্ষেত্রে, 2 আলফা টি ইকুয়ালস টু বিটা টি। আবার দুদিকে টি টি মিটিয়ে দিলাম, এটা টি, তাহলে বিটা ইকুয়ালস টু 2 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, এই সম্পর্ক আমরা একটা পেয়ে গেলাম। আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। এই সম্পর্কগুলোকে না আমরা ক্যালকুলাসের সাহায্যেও বার করতে পারি। আচ্ছা আমি এখানটাতে V2-র যে সম্পর্ক সেটাকেও লিখে রাখছি, V2 ইকুয়ালস টু V1 1 প্লাস গামা টি। ক্যালকুলাসের সাহায্যে কি করে বার করব, তোমরা সকলে ক্যালকুলাস শিখেছো কি না, অথবা কেউ শিখলেও শিখে থাকতে পারো। দেখো আমাদের এই যে আলফা বিটা গামা এগুলো সম্পর্কগুলোতেই মনে আছে তো, আলফা ইকুয়ালস টু কি না L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়ালস টু, আমি এটাকে লিখতে পারি না, দেখো L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন কার সাপেক্ষে না, তাপমাত্রার সাপেক্ষে। তাহলে এটাকে লেখা হয় দৈর্ঘ্যের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের সাপেক্ষে ইন্টু এই যে 1/L1, এটাকে আমি লিখলাম 1/L। তাহলে আলফা ইকুয়ালস টু 1/L ইন্টু dL/dt। খুব সহজে এটাকে করে নেওয়া যায়। একইভাবে আমি লিখতে পারি আলফা ইকুয়ালস টু, যেমন পেলাম 1/L ইন্টু dL/dt, বিটা ইকুয়ালস টু লিখতে পারি 1/S ds/dt। গামা ইকুয়ালস টু কি লিখব, গামা ইকুয়ালস টু লিখব 1/V ইন্টু dV/dt। তোমাদেরকে আমি ক্লাসিক্যাল মানে সাধারণ যে অঙ্কের নিয়মে সেইটাকে আগে একবার প্রমাণ করে দেখালাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। সেই নিয়মেতেই আমি আয়তন প্রসারণ গুণাঙ্কটাকেও চট করে একটু বলে দিই, যে আমরা যেমন আগের ক্ষেত্রে পাত ধরেছিলাম, এবারে একটা ঘনক ধরছি। ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1। কেমন, বোর্ডটা ছোট হয়ে গেছে,
আমি তোমাদেরকে শুধু একটু বুঝিয়ে দিচ্ছি। এই রকম একটা ঘনক নিয়েছি, এই একটা ঘনক নিয়েছি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1। এইটা L1, তো তাহলে পরে তার আয়তনটা কত হয়ে যাচ্ছে? V1 ইকুয়ালস টু L1 কিউব। তাহলে V1 ইকুয়ালস টু L1 কিউব। একইভাবে এটার উষ্ণতা বাড়ানো হলো, তার ফলে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে। দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে হলো L2। কেমন? দৈর্ঘ্যের পরিবর্তন হলো L2 হয়ে গেল। তাহলে অন্তিম আয়তন ইকুয়ালস টু হয়ে গেল V2 ইকুয়ালস টু L2 কিউব। আগের মতনই করব আমরা। V2, এই ফর্মুলাটাকে ইউজ করছি এবারে। V2 ইকুয়ালস টু V1 1 প্লাস গামা টি। এখন V2-র জায়গাতে আমি বসাবো L2 কিউব, V1-এর জায়গাতে বসাবো L1 কিউব 1 প্লাস গামা টি। আচ্ছা, L2 মানে হচ্ছে L1 ইন্টু 1 প্লাস আলফা টি, তাহলে L2 কিউব হয়ে গেল L1 কিউব 1 প্লাস আলফা টি তার হোল কিউব। দুদিককার দেখে নাও, আশা করি দেখে নিতে পারছো। দুদিককার L1 কিউব আমি মিটিয়ে দিলাম, যেহেতু দুদিকেই রয়েছে। এখন 1 প্লাস আলফা টি তার হোল কিউব কত হবে? 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব ইকুয়ালস টু 1 প্লাস গামা টি। এখানটা তো 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এই 1 দুটোকে মিটিয়ে দিলাম, অর্থাৎ ক্যান্সেল করে দিলাম। মিটিয়ে দিলাম মানে ক্যান্সেল করে দিলাম। আলফা খুব ছোট, তাই জন্য আলফা স্কোয়ার টি স্কোয়ার এবং আলফা কিউব টি কিউবকে নেগলেক্ট করা হচ্ছে, অর্থাৎ মানটাকে প্রায় শূন্যের দিকে ধরা হচ্ছে। সুতরাং এই দুটোকেও আমি সরিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো? 3 আলফা টি ইকুয়ালস টু গামা টি। আবার একইভাবে এদিকেও টি এদিকেও টি, ক্যান্সেল করে দিলাম। তাহলে 3 আলফা ইকুয়ালস টু গামা বা আলফা ইকুয়ালস টু গামা বাই 3। আমাদের একটা খুব ভাইটাল রিলেশন, খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা প্রমাণ করে ফেললাম, অনেকটা করে ফেললাম। সমস্তটাকে মিটিয়ে দিচ্ছি আপাতত। সেটা হলো, এবারে এই সম্পর্কটাকে আমরা লিখে দিচ্ছি। সেই সম্পর্কটা হলো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তোমরা এই প্রসেসে করতে পারো। আর একটা যে প্রসেস আগে বলেছি ক্যালকুলাসের সাহায্যে, সেটাকেও করে নিতে পারো। আলফা ইকুয়ালস টু 1 বাই এল ডিএল বাই ডিটি, বিটা ইকুয়ালস টু 1 বাই এস ডিএস বাই ডিটি, গামা ইকুয়ালস টু 1 বাই ভি ডিভি বাই ডিটি। এখন দেখো এস ইকুয়ালস টু আমরা জানি এল স্কোয়ার, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু 2L ডিএল বাই ডিটি। যারা ক্যালকুলাস শিখেছো তারাই পারবে করতে। হ্যাঁ, তাহলে 1 বাই এস ইন্টু ডিএস বাই ডিটি ইকুয়ালস টু 2L বাই এস মানে এল স্কোয়ার, এল স্কোয়ার ডিএল বাই ডিটি ইকুয়ালস টু এল আর এল স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 ইন্টু 1 বাই এল ডিএল বাই ডিটি। 1 বাই এস ডিএস বাই ডিটি এটাকে বলছি বিটা, আর 1 বাই এল ডিএল বাই ডিটি সেটাকে বলছি আলফা। তাহলে বিটা ইকুয়ালস টু 2 আলফা।
যেটা আমরা আগে পেয়ে গেছি। একইভাবে ভি ইকুয়ালস টু এল কিউব ডিভি বাই ডিটি equals to 3L square dl by dt 1 by v dv by dt equals to 3L square by v এর মানটাকে বসাচ্ছি L কিউব dl by dt equals to 3 into 1 by L dl by dt equals to 3 alpha আর 1 by v dv by dt সেটাকে আমরা বলেছি গামা। তাহলে গামা ইকুয়ালস টু 3 আলফা, সেই সম্পর্কটাও আমরা কিন্তু ওখান থেকে পেয়ে গেলাম। অঙ্কটা একটু বেশি হয়ে গেল, কিন্তু কিছু করবার নেই। এই এখানটাতে তোমাদেরকে এই অঙ্কগুলোকে করতে হবে। এটা তো শুধুমাত্র ফর্মুলাগুলোকে প্রুফ করা হলো, কিন্তু এর পরেতে পরীক্ষার পারপাসে এখান থেকে তোমাদেরকে অনেক বেশি অঙ্ক করতে হবে। কিছু জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আলফার সংজ্ঞাটা কি দেখো, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটার এককগুলো কি দাঁড়াবে দেখো, L2 মাইনাস L1 দৈর্ঘ্যের একক, L1টাও দৈর্ঘ্যের একক, তাহলে এগুলো কেটে যাবে, দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক। থাকবে কে, শুধুমাত্র তাপমাত্রার একক। সুতরাং আলফা বলো বা বিটা বা গামা প্রত্যেকের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, এগুলো হবে। অর্থাৎ আলফা বিটা গামার মান এক একটা সিস্টেমে তাপমাত্রার এক একটা পদ্ধতিতে এক এক রকম হবে। তারা কিন্তু আদৌ দৈর্ঘ্যের যে সিস্টেম বা এগুলোর ওপরে আদৌ ডিপেন্ড করছে না, তারা নির্ভর করছে তাপমাত্রার এককগুলোর ওপরে। তোমরা তো জানো যে সি ইকুয়ালস টু যে 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রার পার্থক্য, তাহলে সেই অনুযায়ী এখানটাতে পার্থক্যটা হবে। এখন এই যে তাপমাত্রার পার্থক্যে আমরা এত কিছু যে করলাম, তাপমাত্রার পার্থক্যে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, তো এটার ফলটা আমাদের কি হচ্ছে, ফলটা যেটা হচ্ছে, এগুলো তো আমরা বেশ কিছু জায়গাতে ব্যবহারও করছি, আবার বিভিন্ন জায়গাতে আমাদেরকে যথেষ্ট গণ্ডগোলও করছি, ডিস্টার্বও করছে। ব্যবহার কোথায় কোথায় আমরা করতে পারছি, ধরো গরুর, ছোট থেকে পড়েছো এটা তোমরা, গরুর গাড়ির চাকায় বের পরানো। গরুর গাড়ির চাকা সাধারণত কাঠের তৈরি হয়, এবড়ো খেবড়ো রাস্তাতে ভেঙে যেতে পারে, তো তার জন্য কি করা হয়, সেটাকে শক্তপোক্ত করবার জন্য উপর দিয়ে একটা লোহার বের পরানো হয়। এখন লোহার বের, এখানটাতে একটা কাঠের চাকা রয়েছে, তার উপর দিয়ে তুমি লোহার বের যদি পরাতে যাও, তাহলে লোহার বেরটাকে এটার থেকে বড় করে বানিয়ে পরাতে হবে, তো সেটা তো খুলে যাবে, তাই না? তো তাই জন্য কি করা হয়, লোহার বেরটাকে আগে গরম করে নেওয়া হয়। হ্যাঁ, লোহার বেরটাকে আগে গরম করে নিলে পরে সেটাই চাকাটার থেকে অনেকটা বড় হয়ে গেল, তখন সেই চাকাটার উপরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দিয়ে কি হয়ে গেল, ওটা যে ঠান্ডা হয়ে গেল, তখন তার আয়তন সংকোচন হয়ে গেল, আয়তন সংকোচন হয়ে কাঠের চাকার উপরে ভালো করে বসে গেল। আবার অসুবিধেগুলো কি কি হয়, এক নাম্বার দেখো, আমাদের এই যে ট্রেন চলে না, যে রেল যেটা থাকে, রেল কিন্তু কখনো টানা একদম লোহার পাত এই ধরনের বসানো থাকবে না। রেল দেখেছো তো, সেটাকে টানা বসানো থাকবে না। কেন বসানো থাকবে না, রেলের ওপর দিয়ে এই যে দুটো রেল আর কি রয়েছে, এটার উপর দিয়ে ট্রেন যখন চলছে তখন কি হবে, ট্রেনটা যখন চলছে তখন চাকার ঘষা লাগছে, তার ফলে এটা গরম হয়ে যাচ্ছে। তাছাড়াও গরমকালে তো এমনিতেই গরম হয়ে যাচ্ছে। এবারে তোমার যদি এটা টানা যদি থাকে, তখন কি হয়ে যাবে, এটা গরম হয়ে গিয়ে প্রসারিত হবে, প্রসারিত হওয়ার জায়গা পাবে না, তখন কি হয়ে যাবে, এরকম ঢেউ খেলানো হবে। তো ঢেউ খেলানো হলে পরে তার উপর দিয়ে কি আর ট্রেন যেতে পারবে, পারবে না, সেটা উল্টে পড়বে, তাই না? তো তাই জন্য কি করা হয়, এই রেলগুলো অর্থাৎ এই লাইনগুলোকে কিন্তু টানা খুব বেশি বড় করা হয় না, এইভাবে রাখা হয়, তাই না?
মাঝখানটাতে একটা করে ফাঁক দেওয়া হয়। কেন ফাঁক দেওয়া হয়? না, যাতে গরম হলে পরে এই জায়গাগুলো বাড়ার একটা জায়গা পায়। হ্যাঁ, সেই জায়গাগুলোকে রিভেট করে দেওয়া হয়, অর্থাৎ ওই যে ফিশ প্লেট থাকে বলা হয় যেগুলো, সেই ফিশ প্লেট দিয়ে এখানটাতে গরম করে আটকে দেওয়া হয়। আরও কিছু ব্যবহার রয়েছে। এই যে ব্রিজ টিজগুলো যেগুলো তৈরি করা হয়, ব্রিজ যদি ধরো একটা ব্রিজ রয়েছে, ব্রিজ যদি পুরোটাকে কংক্রিটের করে দুদিকটাতে একদম আটকে দেওয়া হয়, তাহলে পরেও কিন্তু একই কেস হবে, যে এটা তো মেন কাঠামোটা তো লোহার, সেই লোহাগুলো বেড়ে যাবে, বেড়ে গিয়ে সেই লোহার ব্রিজটা এইভাবে বেঁকে যাবে, একদম এটা টিকতে পারবে না, অর্থাৎ ফাটল ধরে যাবে। তো তাই জন্য কি করা হয়, একটা দিকেতে গেঁথে দেওয়া হলো, একদম ভালো করে কংক্রিট দিয়ে গেঁথে দেওয়া হলো, আর একটা দিকে কি করা হয়, লোহার ভারী রোলার দিয়ে দেওয়া হয়। কেমন? অর্থাৎ চাকার মতো দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি মাটির ভেতরে সেটা গাঁথা থাকে, বাইরে থেকে তো আর দেখতে পাওয়া যায় না। এই রোলার একটা চাকার মতো দিয়ে দেওয়া হয়, যাতে এটা যদি তাপমাত্রা যখনই বাড়ে তখন এটারও প্রসারণ হবে, তখন এই চাকাটা সহ কিন্তু এটাকে ঠেলে আবার খানিকটা এগিয়ে যেতে পারে। কেমন? তাহলে পরে আরও কিছু কিছু আমরা ব্যবহার মনে করতে পারি। ভাবে যেমন দেখছো, আরও কিছু ব্যবহার, আমাদের খুব প্রয়োজনীয় ব্যবহার, সেগুলোকে একটু মনে করিয়ে দিই। 1 নম্বর ব্যবহার হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট কীরকম না, তোমাদের ফ্রিজেতে, তারপরে এমনকি এসিতেও, তারপরে হিটারেতে দেখবে অটো কাট সিস্টেম থাকে। মানে তুমি ধরো হিটারেতে দেখবে কতগুলো দাগ কাটা থাকে না, এটা হচ্ছে সুতি কাপড়ের জন্য, এটা লিনেন কাপড়ের জন্য। তো সেই টেম্পারেচারে পৌঁছানো মাত্রই কিন্তু হিটারটা অফ হয়ে যাবে। তো সেই অফ হওয়াটা কী করে হয়, অটো কাট সিস্টেমটা কী করে হয়? আমরা জানি যে বিভিন্ন ধাতুর প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন ধরনের হয়। কেমন? তো কি করা হয়, এখানটাতে দুটো ধাতুর পাত নেওয়া হলো। মনে করা যাক একটা হলো ইনভার, এইটা হলো ইনভার, আর এইটা হলো তামা বা পেতল মনে করুন। এখন এই পেতলের প্রসারণ গুণাঙ্ক বেশি, ইনভারেরটা কম। এইটাকে নিয়ে একটা হিটার সার্কিটেতে আমি জয়েন করে রেখেছি, একটা হিটার সার্কিটে জয়েন করে রেখেছি। তো যখন এটার মধ্যে দিয়ে হিটারটাতে যখন গরম হচ্ছে, তখন কি হয়ে যাবে, পেতলটা যেহেতু বেশি গরম হয়ে যাচ্ছে, তো এটা না এই দিকটাতে বেরকে যাবে। দেখো, আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটাতে কার ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, বাইরেরটার ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, নিচেরটা কম। তো সুতরাং ইনভার্টটা যেহেতু কম বাঁকছে, পেতলটা যেহেতু বেশি বাঁকছে, তাই জন্য পুরো সিস্টেমটা এইদিকে বেঁকে গেল। বেঁকে গিয়ে কী হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে। এই যে মূল যে সার্কিটটা, সেটা থেকে আলাদা হয়ে গেল। যেই আলাদা হয়ে গেল তখন আর কারেন্ট যাবে না, তখন কি হয়ে যাবে, এটা অটো কাট হয়ে গেল। আবার খানিকক্ষণ পরে কি হয়ে যাবে, যেই ঠান্ডা হয়ে গেল তখন এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে, ফেরত এসে আবার কানেকশানটা হয়ে যাবে। একই প্রসেস তৈরি করা হয় ফায়ার অ্যালার্মেতে। ফায়ার অ্যালার্মেতে শুধু উল্টো করা হয়। ফায়ার অ্যালার্মেতে এই পেতলের দিকটাতে, এই পেতলের দিকটা এখানটাতে বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে এখানটাতে একটা অ্যালার্ম সিস্টেম থাকে। এখানটাতে একটা ধরো কলিং বেল টাইপের বা ঘন্টা এখানটাতে থাকছে, যাতে গরম হলে পরেই এটা বেঁকে গিয়ে এখানটাতে লেগে যায়, লেগে গিয়ে সেই অ্যালার্মটা বাজতে শুরু করে। অর্থাৎ বাড়িতে কোনো জায়গাতে যদি কোথাও গরম হয়ে যায়, খুব আগুন ধরে যায়, তখন এই সিস্টেমটা কিন্তু পুরোটা বেঁকে গিয়ে ওই কলিং বেলটা, অ্যালার্মটা যেটা, সেটাতে চাপ দেয়, তার ফলে অ্যালার্ম বাজতে শুরু করে দেয়। তাহলে এইভাবে আমরা তাপের প্রসারণকে বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। আচ্ছা, এবারে আমরা চট করে চলে আসছি তরলের প্রসারণে। হ্যাঁ, কঠিন পদার্থের প্রসারণ হলো, এবারে তরল পদার্থের প্রসারণের বেলাতে কি হচ্ছে, তরল পদার্থের প্রসারণেতে একটা ব্যাপার রয়েছে, তরল কিন্তু, কঠিনকে তুমি শুধু লোহাটাকে গরম করতে পারছো, তরলকে কিন্তু শুধু ওটাকে গরম করা যাবে না, সবসময় একটা পাত্র লাগবে। পাত্র লাগার ফলটা কি হয়ে যাচ্ছে, যে যখন গরম করছি তখন তরলও গরম হচ্ছে, পাত্রটাও গরম হচ্ছে। মনে করা যাক যে আমি একটা পাত্রের মধ্যে খানিকটা তরল পদার্থ নিয়েছি। কেমন?
আমি একটু ছোট করে বলে দিচ্ছি। এবারে এটাকে গরম করা হলো, ঠিক আছে, এটাকে গরম করা হলো। এটার আয়তন মনে করা যাক V1। তো তুমি খানিকক্ষণ পরে এটা যখন গরম হলো তখন দেখলে উষ্ণতা এটা পৌঁছেছে এখানটাতে, কেমন, এটা হচ্ছে V2 ড্যাশ। তো তাহলে পরে তোমার মনে হবে আয়তন প্রসারণ কত হলো না V2 ড্যাশ মাইনাস V1, কেমন। কিন্তু এটাকেও তো ভাবতে হবে যে আমি যখন গরম করেছি তখন পাত্রটাও তো আসলে বেড়েছে। পাত্রটা মনে করা যাক এইটুকুটা বেড়ে গেছে। আমি উল্টো দিকে আঁকলাম, বোঝানোর জন্যই আঁকলাম। তো এইটুকু আমি মনে করলাম V ড্যাশ। তো তাহলে পরে তরলের প্রকৃত প্রসারণ কত হয়েছে? তরলের প্রকৃত প্রসারণ হয়েছে, প্রসারণ কতটা হয়েছে, আচ্ছা আমি কোনটাকে ধরব, V2 ইকুয়ালস টু V ড্যাশ প্লাস V2 ড্যাশ মাইনাস V1। অর্থাৎ প্রকৃত প্রসারণটা যেটা V2 মাইনাস V1, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ যোগ তরলের আপাত প্রসারণ। ব্যাপারটা বোঝা গেল তো, যে পাত্রটা যেটা এইটুকুটা ছিল তার মধ্যে সেটা নিজেই তো এতটা বড় হয়ে গেছে, যার ফলেতে তরল যেটা বেড়েছে আমাদের আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এইটুকুটা বেড়েছে, আসলে পাত্রটা নিজেই বেড়ে যাওয়ার ফলে প্রকৃত প্রসারণটা যেটা সেটা কিন্তু আপাত প্রসারণের থেকে অনেকটা বেশি হচ্ছে। কতটা বেশি হচ্ছে না পাত্রের প্রসারণটাকেও এখানটাতে মাথায় রাখতে হবে। তো এখানটাতে তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি দাঁড়াবে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমি ধরেই নিলাম যে পাত্রের আয়তন আর তরলের ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক যে আয়তন দুটো একই ছিল। তাহলে প্রকৃত প্রসারণ একটু ছোট করে লিখি, প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পার্থক্য সমান পাত্রের প্রসারণ এত কথা লেখা যাবে না, আমি প্রাথমিক আয়তনটাকে V ধরে নিচ্ছি, উষ্ণতার পার্থক্যটাকে T ধরে নিচ্ছি। তাহলে পাত্রের প্রসারণ বাই V গুণ T যোগ আপাত প্রসারণ বাই V গুণ P। ভিটা কি? V সমান সমান তরলের এবং পাত্রের প্রাথমিক আয়তন আর T সমান উষ্ণতার পরিবর্তন। তাহলে তাই যদি হয়
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান মিটিয়ে দিচ্ছি পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের যে প্রসারণ গুণাঙ্ক সেটার ক্ষেত্রে এটাই হচ্ছে সবথেকে ভাইটাল ব্যাপার। কেমন? আচ্ছা, তরলের প্রসারণের ক্ষেত্রে যে কথাটাকে না বললেই নয় সেটা হচ্ছে জলের যে প্রসারণ হয়। সাধারণত দেখা যায় যে সমস্ত পদার্থের ক্ষেত্রেই তাপমাত্রা বাড়লে পরে তার আয়তনটা বেড়ে যায়, হ্যাঁ, কিন্তু জলের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার ঘটে। সেই বিশেষ ব্যাপারটা কীরকম জানো? যে জল তার তাপমাত্রাটাকে যদি 0 ডিগ্রি থেকে বাড়াতে শুরু করা যায় তখন কি হয়, অন্যান্য তরলের ক্ষেত্রে আয়তনটা বেড়ে যায়, তো এর ক্ষেত্রে কিন্তু আয়তনটা কমে যায়। অর্থাৎ আমি যদি এইভাবে বসাই, এদিকে আমি বসাচ্ছি তাপমাত্রা আর এদিকে আয়তন, এখানটাতে 0 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা যখন 0 ডিগ্রি তখন মনে করা যাক আয়তন এখানে রয়েছে। এবারে তাপমাত্রা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, 1 2 3 4 5 এইভাবে আমি বসাচ্ছি। দেখা যাবে যে আয়তনটা না বেড়ে ক্রমশ কমতে থাকছে। ঠিক আছে? কমতে কমতে কি হবে, এই 4 ডিগ্রিতে এসে সব থেকে কম হয়ে যাবে। তারপরেতে আবার যদি আমি উষ্ণতা বাড়াই তখন কিন্তু আবার আয়তন বাড়তে থাকছে। জলের এটা একটা বিশেষ ধর্ম, এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রকৃতিতেও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবারও বলছি, জলের ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা 0 ডিগ্রি থেকে ক্রমশ বাড়াতে থাকলে পরে তার আয়তন প্রথমত কমতে থাকে, কমতে কমতে 4 ডিগ্রিতে এসে আয়তন সব থেকে কম হয়। তারপরেতে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন আবার বাড়তে থাকে। অর্থাৎ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সর্বোচ্চ, আয়তন সর্বনিম্ন, মানে এক নির্দিষ্ট ভরের জলের ক্ষেত্রে তার ঘনত্ব সর্বনিম্ন হয়। এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের গুরুত্বটা কোথায় জানো? এটা আমাদের পৃথিবীতে প্রাণীর সংরক্ষণের জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মনে করা যাক জলজ প্রাণী যারা রয়েছে, আমি এই গ্রাফটাকে মিটিয়ে দিচ্ছি। তো জলজ প্রাণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, শীতের দেশেতে টেম্পারেচার ক্রমশ কমতে থাকছে, খুব ঠান্ডা পড়েছে, টেম্পারেচার ক্রমশ কমছে। তো কমতে কমতে কি হয়ে গেল, জলের বেশ কতগুলো লেয়ার রয়েছে, হ্যাঁ, এতগুলো লেয়ার রয়েছে মনে করা যাক। তখন কি হয়ে যাবে, বাইরের টেম্পারেচার 5 ডিগ্রি 6 ডিগ্রি করতে করতে 4 ডিগ্রি হয়ে গেল। বাতাসের তাপমাত্রা কত, 4 ডিগ্রি। তাহলে জলের তাপমাত্রাটাও ধীরে ধীরে 4 ডিগ্রি হলো, অর্থাৎ পুরো জলটা এখন 4 ডিগ্রি হয়ে গেছে। এরপরে কি হলো, এই যে জল পুরোটার এখন তাপমাত্রা মনে করা যাক 4 ডিগ্রি সেলসিয়াস। এখন টেম্পারেচার আরও নামছে, 4 ডিগ্রি থেকে নেমে 3 ডিগ্রি হলো। ঠিক আছে? তাহলে 3 ডিগ্রি যখন হলো তখন এই জলটা যেটা, তার টেম্পারেচারটাও 3 ডিগ্রি হলো। হ্যাঁ, তো এটা 3 ডিগ্রি আর এই জলটা 4 ডিগ্রি। কে ভারী, কার ঘনত্ব বেশি? 4 ডিগ্রি জলের ঘনত্ব বেশি, আমরা একটু আগে পেয়েছি 4 ডিগ্রি জলের ঘনত্ব বেশি। তাহলে কে নিচের দিকে থাকবে? 4 ডিগ্রির জলটা নিচের দিকে থাকবে আর 3 ডিগ্রির জল
উপরের দিকে থাকবে। এবারে ঠান্ডা আরও কমে গেল, আরও ঠান্ডা হয়ে গেল, 2 ডিগ্রি হলো, এটাও 2 ডিগ্রি হলো, এটার টেম্পারেচারও 3 ডিগ্রি হলো। এবারে 4 ডিগ্রির জল কিন্তু যেহেতু সে সব থেকে ঘন জল, তার ঘনত্ব সব থেকে বেশি, সে কিন্তু ক্রমশ নিচের দিকে নামছে। অর্থাৎ এইবারে এই টেম্পারেচারটা নামতে নামতে একদম 0 ডিগ্রিতে পৌঁছে গেল, তখনও কিন্তু নিচের যে জলটা সেটা 4 ডিগ্রিতেই থেকে গেল, যেহেতু এর ঘনত্ব সব থেকে বেশি। এরপরেতে কি হবে, 0 ডিগ্রির থেকেও নেমে গেল, মনে করা যাক -5 ডিগ্রি হয়ে গেছে। কেমন? তাহলে -5 ডিগ্রি হয়ে গেছে মানে উপরের তো বরফ পড়ে গেছে, উপরের জলটাতে বরফ হয়ে গেছে একদম। কেমন? নিচে কিন্তু 4 ডিগ্রির জল থেকে গেছে। এখন আমরা জানি বরফ হচ্ছে তাপের কুপরিবাহী। সুতরাং এই যে বাইরের টেম্পারেচার এতটা নেমে গেছে এবং নিচের জলটা যে গরম রয়েছে, সেটা কিন্তু এই বরফের কারণটাতেই তাপের আদান প্রদানটা হবে না। তার ফলে কি হয়ে যাবে, এই যে নিচের যে জলটা সেটা 4 ডিগ্রির জল হিসাবেই থেকে যেতে পারবে। ফলে জলজ প্রাণী, অর্থাৎ শীতের দেশে যে সমস্ত প্রাণীরাই জলের মধ্যেই বসবাস করে, তারা কিন্তু এখানটাতে বেঁচে থাকতে পারে। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণের এটা একটা খুব বড় গুরুত্ব। কেমন? তাহলে আমরা এইভাবে তাপ ও তাপমাত্রা সম্পর্কে ধারণা পেলাম এবং তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ সেই বিষয়ে আলোচনা করলাম, তরল পদার্থের প্রসারণ সেই বিষয়ে আলোচনা করলাম। এরপরে তো আরও অনেকটা রয়েছে, যাই হোক সেগুলোকে নিয়ে পরে আবার আলোচনা করা যাবে। আপাতত তোমরা বইটাকে ভালো করে পড়বে এবং এই সংক্রান্ত প্রচুর গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তোমরা সমাধান করবার চেষ্টা করবে, কারণ সেগুলোকে সমাধান করবার চেষ্টা করতে করতেই না তোমাদের ধারণাগুলো অনেক বেশি পরিষ্কার হবে। আর একটা কথা মাথায় রাখবে, বই পড়তে হবে। বইটা না পড়লে পরে, বইয়ের ভাষাটাকে না বুঝলে পরে তোমাদের পড়াটা সম্পূর্ণ হবে না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। এই বলেই আমি আজকের এই ক্লাসটাকে শেষ করছি।